স্বামীজির বাণী ও রচনা থেকে সাধন সম্বন্ধে কয়েকটি কথা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে হোম অব ট্রুথে প্রদত্ত বক্তৃতা। আজ সকালে প্রাণায়াম ও অন্যান্য সাধনা আদি সম্বন্ধে কিছু আলোচনা করিব। তত্ত্বের আলোচনা অনেক হইয়াছে, এখন তার সাধন সম্বন্ধেই কিছু বলিলে মন্দ হইবে না। এই বিষয়টির ওপর ভারতীয় বহু গ্রন্থ লেখা হইয়াছে। এদেশের লোক যেমন জাগতিক বিষয়ে কার্যকুশল, আমাদের দেশের লোক তেমনি ওই বিষয়ে দক্ষ বলিয়া মনে হয়। এদেশের 5 জন লোক একসঙ্গে ভাবিয়া চিন্তা ঠিক করে আমরা একটি যৌথ কারবার প্রতিষ্ঠান আরম্ভ করিব, আর 5 ঘন্টার মধ্যে তা করিয়াও ফেলে। ভারতের লোক কিন্তু এসব ব্যাপারে এত অপটু যে তাহাদের 50 বছরের চেষ্টা তো এই কার্য হয়তো হইয়া উঠিবে না। কিন্তু একটি জিনিস লক্ষ্য করিবার আছে, সেখানে যদি কেহ কোনো দার্শনিক মত প্রচার করতে চায়, তাহলে সে মতবাদ যত উদ্ভটই হইব না কেন, তাহা গ্রহণ করিবার লোকের অভাব হইবে না। যেমন ধরো, একটি নতুন সম্প্রদায় গঠিত হইয়া প্রচার করিতে লাগিল যে 12 বছর দিনরাত এক পায়ে ভর দিয়া দাঁড়াইয়া থাকিতে পারিলে মুক্তি লাভ হয়। সঙ্গে সঙ্গে এক পায়ে দাঁড়াইবার মতো 17 লোক জুটিয়া যাইবে, তার নীরবে সব কষ্ট সহ্য করিবে। বহু লোক আছে যারা ধর্মলাভের জন্য বছরের পর বছর ঊর্ধ্বভাবু হইয়া থাকে। আমি স্বচক্ষে এইরূপ 17 লোক দেখিয়াছি। আর এই কথাও মনে করা চলিবে না যে তারা নিরেট আহাম্মক। বস্তুত তাহাদের জ্ঞানের গভীরতা ও বিস্তার দেখিলে বিস্মিত হইতে হয়। কাজেই দেখা যাইতেছে যে কর্মদক্ষতা শব্দটির অর্থ আপেক্ষিক। অপরের দোষগুণ বিচার করিবার সময় আমরা প্রায়ই এই একটি ভুল করিয়া বসি। আমাদের মনোরাজ্যে আমরা যে বিশ্ব রচনা করিতেছি, তার বাইরে আর কিছু থাকিতে পারে, এ কথা যেন আমরা কখনো ভাবিতেই চাই না। আমরা ভাবি আমাদের নিজেদের নীতিবোধ, ঔচিত্যবোধ, কর্তব্যবোধ, প্রয়োজনবোধ ভিন্ন, ওই সব ক্ষেত্রে আর সমস্ত ধারণাই মূল্যহীন। সেদিন ইউরোপ যাত্রার পথে মার্সাই শহর হইয়া যাইতেছিলাম, তখন সেখানে ষাঁড়ের লড়াই চলিতেছিল। উহা দেখিয়া জাহাজের ইংরেজ যাত্রীরা সকলেই ভীষণ উত্তেজিত হইয়া উঠিল এবং সমগ্র ব্যাপারটাকে অতি নৃশংস বলিয়া সমালোচনা ও নিন্দা করিতে লাগিল। ইংল্যান্ডে পৌঁছিয়া শুনিলাম বাজি রাখিয়া লড়াই করবার জন্য প্যারিসে একদল লোক গিয়াছিল, কিন্তু ফরাসিরা তাহাদের সদ্য ফিরাইয়া দিয়াছে। ফরাসিদের মতে ওই কাজটি পাশবিক। বিভিন্ন দেশে জাতীয় মতামত শুনিতে শুনিতে আমি যীশু খ্রিস্টের সেই অতুলনীয় বাণীর মর্ম হৃদয়ঙ্গম করিতে শুরু করিয়াছি। অপরের বিচার করিও না, তাহলে নিজেও অপরের বিচার হইতে নিষ্কৃতি পাইবে। যতই শিখি ততই আমাদের অজ্ঞতা ধরা পড়ে, ততই আমরা বুঝি যে মানুষের এই মন নামক বস্তুটি কত বিচিত্র, কত বহুমুখী। যখন ছেলে মানুষ ছিলাম, স্বদেশবাসীদের তপস্বী সুলভ কিচ্ছ সাধনের সমালোচনা করা আমরা অভ্যাস ছিল। আমাদের দেশের বড় বড় আচার্যরা উহার সমালোচনা করিয়াছেন। বুদ্ধদেবের মতো ক্ষণজম্মা মহামানব এইরূপ করিয়াছেন। তবু বয়স যত বাড়িতেছে ততই বুঝিতেছি যে বিচার করিবার অধিকার আমার নাই। কখনো কখনো মনে হয় বহু অসঙ্গতি থাকা সত্ত্বেও এইসব তপস্বী সাধন শক্তি ও কষ্ট সহিষ্ণুতার একাংশ যদি আমার থাকিত। প্রায়ই মনে হয় এ বিষয়ে আমি যে অভিমত দিই ও সমালোচনা করি, তার কারণ এই নয় যে আমি দেহ নির্যাতন পছন্দ করি না, নিছক ভীরুতারই ইহার কারণ। কিচ্ছু সাধনের শক্তি ও সাহসের অভাবই ইহার কারণ। তবে দেখিতেছ যে শক্তি, বীর্য, সাহস এইসব অতি অদ্ভুত জিনিস। সাহসী লোক, বীর পুরুষ, নির্ভীক ব্যক্তি প্রভৃতি কথা সাধারণত আমরা ব্যবহার করিয়া থাকি, কিন্তু আমাদের এই কথা মনে রাখা উচিত যে ওই সাহসিকতা বা বীরত্ব বা অন্য কোনো গুণই ওই লোকটির চরিত্রের চিরসাথী নয়। যে লোক কামানের মুখে ছুটিয়া যাইতে পারে, সেই আবার ডাক্তারের হাতে ছুরি দেখিলে ভয়ে আড়ষ্ট হইয়া যায়। আবার অপর কেউ হয়তো কোনো কালই কামানের সম্মুখে দাঁড়াইতে সাহস পায় না, কিন্তু প্রয়োজন হইলে স্থিরভাবে অস্ত্রোপচার সহ্য করিতে পারে। কাজেই অপরের বিচার করিবার সময় সাহসিকতা, মহত্ব ইত্যাদি যেসব শব্দ ব্যবহার করা হয়, তার অর্থ খুলিয়া বলা প্রয়োজন। ভালো নয় বলিয়া যে লোকটির সমালোচনা আমি করিতেছি, সেই লোকটি হয়তো
আমি যেসব বিষয়ে ভালো নই, এমন কতগুলি বিষয়ে আশ্চর্য রকম ভালো হইতে পারে। আর একটি উদাহরণ দেখো, প্রায়ই দেখা যায় পুরুষ ও স্ত্রীলোকের কর্মদক্ষতা লইয়া আলোচনাকালে আমরা সর্বদা ঠিক এই ভুলটি করিয়া বসি। যেমন পুরুষেরা লড়াই করিতে এবং প্রচণ্ড শারীরিক ক্লেশ সহ্য করিতে পারে বলিয়া লোকে মনে করে যে এই বিষয় লইয়া পুরুষের শ্রেষ্ঠত্ব দেখানো যায়, আর স্ত্রীলোকের শারীরিক দুর্বলতা ও যুদ্ধে অপারগতার সঙ্গে পুরুষের গুণের তুলনা করা চলে। ইহা অন্যায়। মেয়েরাও পুরুষের মতো সমান সাহসী, নিজ নিজভাবে প্রত্যেকেই ভালো। নারী যে ধৈর্য, সহিষ্ণুতা ও স্নেহ লইয়া সন্তান পালন করে, কোনো পুরুষ সেভাবে তা করিতে পারে? একজন কর্মশক্তিকে বাড়াইয়া তুলিয়াছে, অপরজন বাড়াইয়াছে সহন শক্তি। যদি বলো মেয়েরা তো শারীরিক শ্রম করিতে পারে না, তবে বলব পুরুষেরাও তো সহ্য করিতে পারে না। সমগ্র জগৎটি একটি নিখুঁত ভারসাম্যের ব্যাপার। এখন আমার জানা নেই, তবে একদিন হয়তো আমরা জানিতে পারিব যে নগণ্য কীটের ভেতরে এমন কিছু আছে যা আমাদের মানবতার সঙ্গে প্রতিযোগিতা করিতে পারে। অতি দুষ্ট প্রকৃতির লোকের ভেতরেও এমন কিছু সদ্গুণ থাকিতে পারে যা আমার ভেতর মোটেই নাই। নিজ জীবনে আমি প্রতিদিন ইহা লক্ষ্য করিতেছি। অসভ্য জাতির একজন লোককে দেখো না, আমার দেহটি যদি তাহার মতো অমর সুটাম হইত, সে ভরপেট খায় দায়, অসুখ কাকে বলে তা বোধ হয় জানেই না। আর এদিকে আমার তো অসুখ লাগিয়াই আছে। তার দেহের সঙ্গে আমার মস্তিষ্ক বদলাইয়া লইতে পারিলে আমার সুখের মাত্রা কতই না বাড়িয়া যাইত। তরঙ্গের উত্থান ও পতন লইয়া গোটা জগৎটি গড়া। কোনো স্থান নিচু না হইলে অপরটি স্থান উঁচু হইয়া তরঙ্গ আকারে ধারণ করিতে পারে না। সর্বত্রই এই ভারসাম্য বিদ্যমান। কোনো বিষয়ে তুমি মহৎ, তোমার প্রতিবেশীর মহত্ব অন্য বিষয়। স্ত্রী পুরুষের বিচার করিবার সময় তাদের নিজ নিজ মহত্বের মান ধরিয়া বিচার করিও। একজনের জুতা আরেকজনের পায়ে ঢুকাইতে গেলে চলিবে কেন? একজন খারাপ বলিবার কোনো অধিকারই অপরের নাই। এই জাতীয় সমালোচনা দেখিলে সেই প্রাচীন কুসংস্কারের কথা মনে পড়ে। এরূপ করিলে জগৎ উচ্ছন্নে যাইবে। কিন্তু সেরূপ করা সত্ত্বেও জগৎ এখনও ধ্বংস হইয়া যায় নাই। এদেশে বলা যায় হইতো যে নিগ্রোদের স্বাধীনতা দিলে দেশের সর্বনাশ হইবে, কিন্তু সর্বনাশ হইয়াছে কি? আরও বলা হইতো যে গণশিক্ষার প্রসারে জগতের সর্বনাশ হইবে, কিন্তু তাতে আসলে জগতের উন্নতিই হইয়াছে। কয়েক বছর আগে এমন একখানি গ্রন্থ প্রকাশিত হইয়াছিল যাতে ইংল্যান্ডের সবচেয়ে খারাপ অবস্থার সম্ভাবনা বর্ণনা করা ছিল। লেখক দেখাইয়াছিলেন যে শ্রমিকদের মজুরি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ের অবনতি ঘটিতেছে। একটা রব উঠিয়াছিল যে ইংল্যান্ডের শ্রমিকদের দাবি অত্যধিক। এদিকে জার্মানরা কত কম বেতনে কাজ করে। এ বিষয়ে তদন্তের জন্য জার্মানিতে একটি কমিশন পাঠানো হইল। কমিশন ফিরে আসার খবর দিল যে জার্মান শ্রমিকরা উচ্চতর হারে মজুরি পায়। এরূপ হইল কি করিয়া? জনশিক্ষাই এর কারণ। কাজেই জনশিক্ষার ফলে জগৎ উচ্ছন্নে যাইবে, এই কথাটির গতি কি হইবে? বিশেষ করে ভারতবর্ষে প্রাচীনপন্থীদের সর্বত্র আধিপত্য। তারা জনগণের কাছে সব কিছুই লুকায় রাখিতে চায়। আমরা এই জগতের মাথার মনে এই আত্মপ্রসাদকর সিদ্ধান্ত করিয়া বসিয়া আছে তাহারা। তাহাদের বিশ্বাস এইসব ভয়ঙ্কর পরীক্ষামূলক প্রচেষ্টাগুলিতে তাদের কোনো ক্ষতি হইতে পারে না। তাদের শুধু জনগণই ক্ষতিগ্রস্ত হইবে, চলবে।